সবাইকে আজকে ওই যাচ্ছি মাঠে। সতই বললো ও একটু এখানেই দাঁড়াবে, কারণ এই গরম পায়ের নিচটা ওর একদম আহ, মানে পুড়ে পুড়ে গেছে গরমে, গরম রাস্তায় হাঁটতে। তাই আমি গিয়ে দেখছি যদি গরু ওখানে থাকলো তো থাকলো, না হলে পরে আবার সেই অনেকটা দূরে গিয়ে খাওয়াতে হবে। গরুটা আসলে ওখানেই বসে আছে, তাই সতই আসছে হেঁটে। ও আর গরমে পা ফেলতে পারছে না মাটিতে। সতই যাচ্ছে এখন মাঠের মধ্যে দিয়ে গরুকে খাওয়ানোর জন্য। এবার গরুটা ওকে দেখেই উঠে আছে। কালকে জানি না কি হয়েছিল, কেন আসেনি গরুটা কালকে। সোমবার তো অফিসের প্রথম দিন, সেই জন্য ও হয়তো অফিসে গেছিল, আজকে আবার এসছে। এই দেখুন, ওকে দেখেই উঠে চলে এসেছে। আমি সেদিন বলছিলাম না, হয়তো এর মধ্যেই প্রাণটা লুকিয়ে আছে। ওকে দেখলে পরেই ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ায়। তো মানে খেয়েও নেয় পুরোটা, খুব অদ্ভুত লাগে এই মিষ্টি জাতীয় জিনিস। এখন সবাই বলে যে গরু কাঁকড়াও খেতে চায় না। অন্য টাইমে লোকে খাবার দেয় না এই রাস্তার পশু প্রাণীগুলোকে, আর এই টাইমটা মানে নিজের দরকার বা নিজের স্বার্থের জন্য সবাই আসে খাবার দেওয়ার জন্য। যাই হোক, যেটা নিয়ম সেটা তো আমাদেরকে করতেই হবে। কিন্তু আমি এই গরুটাকে দেখে খুব অবাক লাগে। আহ, মানে খায়, পুরোটা খায় আর খুব তৃপ্তি সহকারে খায়, শতল্প হাতে করে খাওয়ায়। আম, ভালো। আমি সেদিন বলছিলাম না, যখন শতই ফিরে আসে তখন ও এক দৃষ্টে তাকিয়ে থাকে শতইয়ের দিকে। তো এই দেখুন, আজকে খানিকটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে প্রাণটা যে লুকিয়ে আছে নাকি এর মধ্যে, এই বলার কারণে এটাই, শতই যখন ফিরে আসে তখন এইভাবে মুখটা একদিকে, মানে মুখটা খুব কাচু উঁচু করে তাকিয়ে থাকবে বা ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যে বারবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। দেখুন, আমরা এখন ফিরে যাচ্ছি, তাও সেই এক দৃষ্টে তাকিয়ে আছে। এটাই সেদিন থেকে বলছিলাম। হ্যালো এভরিওয়ান, আবার ফিরে এলাম এই ওখান থেকে খাওয়ার খাইয়ে। তারপরে আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে ফিরে এসেই আমি ভিডিওটা শুরু করতে পারিনি। আহ, ছোট মেয়ে প্রচন্ড কান্নাকাটি করছিল, ওকে ঘুম টুম পাড়িয়ে স্নান টান হলো, ঘুম পাড়িয়ে আমার এই অফিসে কিছু কাজ ছিল সেগুলো করে বসলাম ভিডিও করতে। কালকের ভিডিও তো সবাই হয়তো দেখেছেন, যারা যারা দেখেছেন অনেক কিছুই জানতে পেরেছেন। আরো কিছু কথা বলার, এগুলো আসলে রেগুলার রেগুলার বলতে আমারও ভালো লাগে না, কিন্তু এখন যদি কথাগুলো না বলি হয়তো কথাগুলো চাপাই থেকে যাবে। আসলে 5 বছর, 5 বছরের বেশি, ইনফ্যাক্ট 8 বছর ধরে তো বিয়ে হয়েছে। তার আগের থেকে বা বিয়ের পর থেকেও বহু কিছু তো সহ্য করে এসেছি। এবার বাইরে থেকেও একসাথে থাকিনি, বাইরে থেকেও একসাথে থাকলেও হয়তো বছরে 20 থেকে 25 দিন ম্যাক্সিমাম, সব ছুটি মিলিয়ে। কিন্তু হচ্ছে এবার বলি হচ্ছে আজকে বলবো হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার পর থেকে কি কি হয়। আমার মেয়ের ডেলিভারি এখানে জলপাইগুড়িতেই হয়েছিল। তো জলপাইগুড়িতে হওয়ার পরে আমার বড় মেয়ে যখন হয়, বড় মেয়ে খুব অসুস্থ হয়ে, মানে ও জন্মের পরে না কেঁদেছে না চোখ খুলেছিল। তো আর এখানে আমার এই ফ্যাটিনেসের জন্য আমাকে লোকাল অ্যানেস্থেসিয়া করতে পারেনি, মানে স্পাইনালে ইনজেকশন দিয়ে আমার হয়নি, আমাকে ফুল সেন্সলেস করে করেছিল। এবার আমার কলকাতা থেকে জলপাইগুড়ি ফেরার পরে আমার প্রচন্ড প্রেসার হাই হয়ে যাচ্ছিল। আর এখানে যে ডক্টর ছিলেন সে খুব কড়া কড়া, লাস্ট 1 মাস 1.5 মাস আমাকে খুব কড়া কড়া প্রেসারের ওষুধ দিয়ে রেখেছিল যাতে প্রেসারটা নর্মালাইজ থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, প্রেসার হাই হয়ে যাচ্ছিল। আহ, এবার যখন ওটি হয় তখন প্রায় 225/190 এরকম টাইপের প্রেসার আমার ছিল। তো মেবি হয়তো সে কারণে ওর উপরে কিছুটা এফেক্ট পড়েছিল। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এবার সেই জন্যই হয়তো ওর উপরে কোনোটা এফেক্ট পড়েছে, ও না কেঁদেছিল না চোখ খুলেছিল। এবার একটা বাচ্চা জন্মের পরে তো তার কান্না বা পেচ্ছাপ পটি ঠিক মতন করছে কিনা এগুলোই দরকার। কিন্তু ওকে কোনোভাবেই রেসপন্স করছিল না ও। তারপরে যাই হোক, আমার আত্মীয় স্বজন বাড়ির লোকজন ছিল, ওর বাড়ি থেকে ওর দাদা বৌদি বাবা মা ওখানে ছিল। তো মেয়ে তো হওয়ার পরে সাকসেস সাকসেস বলে কেউ একজন লাফিয়েছিল, কিন্তু মেয়েটার যে ওরকম শরীর খারাপ অসুস্থ, কিন্তু সেগুলো কেউ তোয়াক্কা করেনি ওখানে। থেকেছিল ওর মা ছিল, বাবাও বাড়ি চলে এসেছিল, বৌদিও বাড়ি চলে এসেছিল, মা ওখানে ওর মা ছিল আর দাদা ছিল। এবার সেই দিন যে
ওখানে এরকম মেয়েটা এত অসুস্থ, সন্ধ্যেবেলায় মেয়েটাকে সঙ্গে সঙ্গে মেয়েটাকে হিটারে রাখতে হয়েছে, অক্সিজেন দিতে হয়েছে। তারপরে সন্ধ্যের দিকে ডাক্তার বললো ওকে স্যালাইন, অ্যান্টিবায়োটিক। ওটুকুন একটা সদ্যজাত শিশুর দুই হাতে দুটো চ্যানেল করে স্যালাইন চলছে, পায়া দিয়ে চ্যানেল করে অ্যান্টিবায়োটিক চলছে, এরকম চলছে। তো সেদিন রাত্রি অবধি ওরকম অবস্থাতেই ছিল। আমি জন্মের পরে আমার মেয়ের মুখও দেখিনি, আমার পাশে দেওয়াও হয়নি। দু দু সেকেন্ডের জন্য হয়তো আমাকে একবার ওই ঝাপসা চোখে, মানে সেন্স ফেরার পরে ঝাপসা চোখে দেখে নিয়ে চলে গেছে, আমাকে কেউ কিছু জানায়নি মেয়ের যে এরকম অবস্থা। যাই হোক, তারপরে রাত্রিবেলায় ডাক্তার বললো যদি এরকমই কন্ডিশন থাকে পরের দিন ওকে শিলিগুড়ি নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। কিন্তু আমার মেয়েটার যে ওরকম শরীর খারাপ, অসুস্থতা, এই বাড়ির কিছু কিছু লোকজন পরের দিন থেকে এসছিল। সেটা হচ্ছে ওর মাই এসছিল, বাবাও এসছিল, মা আর বাবাই এসেছিল। আরো যে বাড়ির বাকি লোকেরা আছে, কেউ মনেও করলো না যে এসে একবার দেখে যাবে যে বাচ্চাটা অত অসুস্থ, কি পরিস্থিতিতে আছে। আমি দেখতে পেলাম ফোনে তারা সিনেমা দেখে বেরোচ্ছে। তারা সিনেমা দেখতে গেছে, এমনকি সিনেমার টিকিটটাও আমার হাজবেন্ডই কেটে দিয়েছিল। তো এবার যাই হোক, তারা সিনেমা দেখে বেরোচ্ছে। তারা তো খুব ভালোবাসে আমাদেরকে, আমরা তো খুব খারাপ, কিন্তু তারা তো খুব ভালোবাসে আমাদেরকে। তারা সিনেমা দেখে বেরিয়েছে। তারা বাচ্চাটা যে এই পরিস্থিতি, ওই বাড়িরই তো রক্ত, ওই বাড়ির বাচ্চা, তারা দেখতে আসার প্রয়োজন মনে করেনি। হলো এই দেখুন, এই হচ্ছে সেদিনকার পরিস্থিতি আমার মেয়ের ছিল। ওর একটা শ্বাসকষ্ট হচ্ছিল দেখে ওর অক্সিজেন, স্যালাইন সবকিছু চলছিল। দেখুন হাতেও একটা ব্যান্ডেজ করা আছে। এগুলো পরের দিন ভোর 4:30-5টার সময় খোলা হয়েছে। তারপরে ওই যে প্রথম দিন ওর দাদা এসেছিল, তারপরে যে 6 দিন আমি এখানে হসপিটালাইজ ছিলাম, একদিনই 6 দিনের মধ্যে হসপিটাল আর ওর বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটও না, বাইকে করে হার্ডলি 3-4 মিনিট। সেখানেও ওর দাদা একদিন এসেছিল, তাও 5-7 মিনিটের জন্য। তো আমার মেয়ে প্রচন্ড অসুস্থ ছিল, অসুস্থ। তো তারপরে যাই হোক, আস্তে আস্তে ওখানে স্যালাইন, অ্যান্টিবায়োটিক চলার পরে ওকে দুদিনের মাথায় আমার পাশে আমার বেবি কটে দেওয়া হয়। তারপরে বাড়ি আসি, বাড়ি আসার পরে ওর বাবা মা দেখতে এসছে, কারণ বাড়ি যেদিন আসি সেদিন 6ষষ্ঠী ছিল। ওর মা দেখতে আসে, বাবা দেখতে আসে, সবাই দেখতে আসে। কিন্তু বাড়ির যে আরো বাকি দুজন আছে, তারা দেখতে এসছে যখন ওষুধটা উঠে গেছে। 21 দিন পরে যখন ওষুধটা উঠে গেছে তখন দেখতে এসছে। কারণ হচ্ছে ওষুধের মধ্যে আসলে পরে যদি ছোঁয়াছানি হয়ে যায় তো সেটা তো ঠিক না, তো ওষুধের মধ্যে দেখতে আসেনি। কিন্তু রক্তটা কিন্তু ওই বাড়িরই হলো। তারপরে হচ্ছে গেল এই কথা। তারই 1 মাসের মাথায় জলপাইগুড়িতে তো প্রচন্ড ঠান্ডা পড়ে। বারংবার আমি একটা কথা বলছি, জলপাইগুড়িতে প্রচন্ড ঠান্ডা পড়ে, প্রচন্ড ঠান্ডা পড়ে। 1 মাসের মধ্যেই মেয়েটাকে, তো প্রথম সন্তান, আমি তো জানি না কিভাবে রাখতে হয় না রাখতে হয়। প্যাম্পার্স পরলে যদি র্যাশ হয়ে যায় সেজন্য ন্যাকড়া, কাঁথা এগুলোতেই রাখতাম, যাতে ভিজে থাকলে পরে সর্দি লেগে যেতে পারে বা ভেতর ভেতর প্রচন্ড একটা, পেটের ভেতর থাকাকালীনই ওর একটা সর্দি লেগেই ছিল। আরো সেটা বেড়ে যায়, বেড়ে গিয়ে 1 মাসের মাথায় এমন সিরিয়াস অবস্থায় ডাক্তার বলে ওকে এক মুহূর্ত এখানে রাখা যাবে না। জলপাইগুড়ি 3খানা ডাক্তারের কাছে করি, এক মুহূর্ত এখানে রাখা যাবে না। ওকে শিলিগুড়িতে, মানে ওর মতন একটা বাচ্চা পেশেন্টকে রাখার মতন এখানে কোনো ফেসিলিটি নেই। ওকে নিয়ে শিলিগুড়িতে গিয়ে এনআইসিইউতে ভর্তি করতে হবে। সেই পরিস্থিতিতে যখন আমি যে ডাক্তারের কাছে, সেকেন্ড যে ডাক্তারের কাছে যাই, ওখানে বাবা মা বাদে বাড়ির যে বাকি দুজন আছে তারা এসছিল। তো বাচ্চাটা ছিল আমার মায়ের কোলে। তো তখন তারা এসে বাচ্চাটাকে নিতে চায়। তো সে টাইমে তো মানসিক পরিস্থিতি ঠিক থাকে না। আমি ইচ্ছাকৃত ভাবেও তাকে বলিনি যে না থাক, মায়ের কোলেই থাক, তুমি পরে নিও। সেই কথাটা নিয়েই বাড়ি থেকে তুমুল একটা অশান্তি ঝামেলা হয়, যেখানে মেয়েটাকে সেদিন অ্যাডমিট হতে বলেছে। শিলিগুড়ি আমরা নিয়ে যাব মেয়েটাকে। এইদিকে ডাক্তার শিলিগুড়িতে সাবকোটা আছে, শিলিগুড়ির সাবকোটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভীষণ কঠিন। যাই হোক, একজন আমাদেরকে ব্যবস্থা করে দিল। আমরা এদিক থেকে এই মানসিক অবস্থায় আছি যে বাচ্চাটাকে কি করে বাঁচাবো, আর এরকম মানসিক অবস্থায় এইদিকে বাড়িতে চলছে বিশাল ক্যাচাল যে আমি কেন তাকে কোলে দিইনি, সেই নিয়ে একটা বিশাল ক্যাচাল হলো। তারপরে তো যাই হোক শিলিগুড়িতে নিয়ে যাওয়া হলো। বাচ্চাটা যে ওরকম একটা অসুস্থ, যেহেতু আমি তাকে কোলে দিইনি, কিন্তু সে তো খুব ভালো, তার তো খুব ভালোবাসার টান। বাচ্চাটা যখন শিলিগুড়ি থেকে মানে ভর্তি করতে, সাপকোটার ওখানে যাওয়ার পরে সাপকোটা ওষুধ দিল, বললো যে ওষুধটা খাইয়ে দেখুন, 2 দিন খাইয়ে দেখুন, যদি কিছু বেশি এমার্জেন্সি হয় তাহলে পরে অ্যাডমিট করতে। কিন্তু তা তো প্রচুর টান। আমি যেহেতু কোলে দিইনি, সে একবারের জন্য বাচ্চাটাকে দেখতেও আসেনি। মানে বাড়িতে বাবা মা বাদে বাচ্চাটাকে আর একদিনের জন্য কেউ দেখতেও আসেনি। বাবা মাও তারপরে ওই
তারপরে 3 মাসের মধ্যে, মানে আমার বাবার বাড়িতে তো আমি টোটাল 4 মাস ছিলাম, পরের 3 মাসের মধ্যে মাত্র 2 থেকে 3 বার এসেছিল বাবা মাও। কিন্তু কারণ আসবে বা কি করে, তার মাঝে লকডাউন পড়ে গেছিল, লকডাউনের মধ্যে আসাও সম্ভব ছিল না। এমনকি শতইপ যে আসতো সপ্তাহে শুক্রবার করে আসতো, শুক্রবার করে এসে আবার রোববার করে চলে যেত। এর আগে আমরা যে যখন ওই বাড়িতে 4 মাসের মাথায় যখন রাস্তায় একটা গরু ছাগলও নেই, তখন শতইপের বন্ধুর এক গাড়ি ফুল স্যানিটাইজ করে আমি বাচ্চাটাকে নিয়ে ওই বাড়িতে গেলাম, কারণ আমাকে তো যেতেই হবে, কারণ বাচ্চাটার তো ওটাই আসল বাড়ি। ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরেও ওই আগে যেহেতু আমি ওই মানসিক অবস্থার মধ্যে তো কথাটা বলিনি, সেটা আমি এখন বুক চিরে দেখালে পরেও কেউ বিশ্বাস করবে না যে আমি তাকে তার কোলে দিতে চাই না, বা তার মনে হয়েছে আমি কোলে দিতে চাই না, আমার মার কোলে থাকে, এটা বলে আমি খুব অন্যায় করেছি, যাতে বাচ্চাটা এরকম মরণাপন্ন, মানে এরকম একটা অবস্থাতেও সে বাড়িতে ক্যাচাল করছে। তারপরে হচ্ছে ওখানে যাওয়ার পরে আর আমি তো মা, ওই যে সেদিন বললাম আমি তো মা, আমি আমার বাচ্চার কোনো অসম্মান তো মেনে নিতে পারি না। এবার সেইখান থেকে দাঁড়িয়ে তা আমারও একটা মনের মধ্যে কোথাও অভিমান জমেছিল। আমি তো মা, এবার সেখান থেকে দাঁড়িয়ে আমারও মনের মধ্যে একটা খুব অভিমান জমেছিল যে বাচ্চাটাকে কেউ একদিনের জন্য দেখতে আসলো না, তো ওই বাড়িতে ফিরে যাওয়ার পর থেকে দেখছি সে তার রাগে আমার সাথে কোনো কথা বলে না। আর ওই তো রান্নাঘর বা কি ইউজ করবো না ইউজ করবো সেগুলো তো পারমিশন নিয়ে অলরেডি করতেই হতো। তো এগুলো নিয়েই কুচকাচ কুচকাচ, যেটা বলেছিলাম, ঝামেলা গন্ডগোল শুরু হয়। প্রথম দিন মানিয়েছি, দ্বিতীয় দিন মানিয়েছি, তৃতীয় দিন এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন হচ্ছে শতইপ না মুখ খুলে না পারে, আমিও না মুখ খুলে পারি না। এরকম ভাবে ঝামেলাটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, ওই বাড়ির থেকে মানে আমাদেরকে এরকম, যে বাচ্চাকে আমি এত করোনার মধ্যে, ঘোর করোনার মধ্যে আমি গাড়ি স্যানিটাইজ করে এত ইয়ে করে নিয়ে গেলাম, তাকে আমাকে রাস্তা থেকে একটা কি দুটো টোটো চলছিল, সেই টোটোতে করে আমি বাচ্চা নিয়ে এই বাড়িতে চলে আসলাম। ওই যে ভালোবাসা, এত ভালোবাসা, আসার পরে বাচ্চাটাকে কেউ ইয়ে করতো না। এমনকি তখন শতইপের মা বাবার কথা আমি ছেড়েই দিলাম, তখন শতইপের মা, তার ব্যাপারে এখন আমি বলতে চাই না, তাও বললে না। তখনও বুঝতো না যে কে সঠিক কে ভুল। তার মনে হয়েছিল বাড়ির তো দুটো বউ, আমি সংসারটাকে ভাঙতে এসেছি। আমি খুব চালাক, যেহেতু আমি বাইরে থাকতাম, আমি চাকরি বাকরি করে, আমি খুব চালাক, সংসারটাকে ভাঙতে এসেছি, আমাকে এই ধরনের কথাবার্তা বলে। তো সেগুলো আমি আলোচনা করতে চাই না, আমি চলে আসি। কিন্তু বেরোনোর পরেও তার বাড়িটা, বাচ্চাটার অধিকার আছে, না হয় আমার কোনো অধিকার নেই, বাড়িটাতে বাচ্চাটার অধিকার আছে, কিন্তু বাচ্চাটার কথা কেউ একবারও জিজ্ঞেসও করেনি। তারপরে ওই যে বারবার বললাম, কেউ যদি এসে থাকে, ওর মাই এসেছিল, ওর বাবা যেদিন এসেছিল, সেটা এসে কি বলে গেছে সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। এটা হচ্ছে গেল। তারপরে তো শতইপ ওই বাড়িতে বেরিয়ে আসার পরে শতইপ নিজেই ওই বাড়িতে ফিরে যায়, ফিরে গিয়ে মানানোর চেষ্টা করে। ওর মা বলে যে বাচ্চাটাকে নিয়ে আসার কথা। ওর মা যখনই বলতো, আসলে তাদের ঘরে তো ছেলে আছে, তো নাতির প্রতি টানটা বেশি, কারণ হচ্ছে তারা সবসময় চাইতো যে তাদের ঘরে নাতি আসুক। ছেলে, পুরুষতান্ত্রিক সমাজ বললাম না, তো এবার যেহেতু আমার মেয়ে হয়েছে, সেজন্য অতটা ইয়ে ছিল না। তো সবসময় যেহেতু নাতি আছে, সেজন্য নাতির সাথে নাতির বাবা মাকেও খুশি রাখতে চাইতো তারা সবসময়। সেই জন্য যখনই শতইপকে বলতো বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা, শুধু বলতো যে ও দাদা বৌদি দেখতে চায়, দাদা খুব উথাল পাথাল করে দেখার জন্য, এতটাই ভালোবাসে, উথাল পাথাল করে দেখতে চাই, ইয়ে করে। কিন্তু যে মানুষটা এত উথাল পাথাল করে, তাহলে আগে খানিকটা বললাম না যে সিনেমা দেখতে চলে যাওয়া, বা 5 মিনিটের ডিস্টেন্সে মাত্র একদিন এসে দেখা, এই সমস্ত জিনিসগুলো তো যদি ভালোবাসার টানই থাকে, তাহলে সেগুলো কি সম্ভব? সেটা আপনারাই বিচার করবেন, আপনারাই বলতে পারবেন। যাই হোক, এগুলো গেল। তো শতইপ যেহেতু আমার যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম, শতইপ যেহেতু আমার যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, শতইপও তো সবই বুঝতে পারছিল, জানতে পারছিল। তারপরে এলো প্রথমবার পুজো। আহ পুজোর সময় কি হলো, আমরা তো প্রতিবারই সবার জন্য কিছু না কিছু কিনি। আর হচ্ছে যেহেতু ওই বাড়িতে শতইপের আরেকটা যে বাচ্চা আছে, মানে আরেকটা বাচ্চা বলতে ওই বাড়ির যে নাতি, যে বংশপ্রদীপ, অ্যাকচুয়ালি শতদীপ এর সাথে তার কি ধরনের মানে সম্পর্ক ছিল, সেটা হয়তো জলপাইগুড়ির লোকজন, তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজনরা খুব ভালো করেই জানবে যে তার সাথে তার কি ধরনের সম্পর্ক ছিল। ইভেন আমি যখন তাকে প্রথম দেখি, তার এতটাই ছোট ছিল, তো আমরা ওকে কিন্তু মানে
ছেলের মতনই মনে করতাম আমরা, কিন্তু তাকে কখনো সতই তাকে ডিফারেন্সিয়েট করে দেখেনি বা তাকে সে তার দাদার ছেলে বলে তাকে কোনোদিনও সেরকম ইয়ে করেনি। এবার প্রথম যখন ঝামেলার পরে যে প্রথম পুজো এলো, শতদীপের বাবা মার জন্য জিনিসপত্র আমরা কিনলাম, আর হচ্ছে তার ইয়ের জন্য কি বলে ভাইপোর জন্য কেনা হলো। কিন্তু ওখানে নিয়ে যাওয়ার পরে ঝামেলা গন্ডগোলটা তো আমাদের মধ্যে হয়েছে, সেখানে তো বাচ্চাগুলোকে আনার কোনো মানে হয় না, না? এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে শতদীপকে ওর বাবা মা তো জামা কাপড় পরলই না, কারণ ও যে ভাইপোর জন্য জামা কাপড় নিয়ে গিয়েছিল তার বাবা মা শতদীপকে হোয়াটসঅ্যাপ করলো ফার্স্টে যে ওকে আর কখনো কোনো জিনিস দিবি না, বা কোনোদিনও কোনো রকম ওর সাথে কোনো যোগাযোগ বা কোনো রকম কথাবার্তা বলার চেষ্টা না করার জন্য। আর এমনকি সেটা বাড়িতেও এটা নিয়ে তারা প্রচন্ড অশান্তি ঝামেলা করেছে দেখে, তো যে জিনিসগুলো দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো কেউ ব্যবহারও করেনি, কেউ পরেও নি। এরকম করে প্রতিবারই আমরা দিয়েছি। তারপরের বার থেকে আমরা ওই বাচ্চাটার জন্য আমরা কিছু কিনিনি, কিন্তু বাবা মা তো ও মানে সবারই আপন, তো এবার বাবা মার জন্য কেনা হতো, কিন্তু বাবা মাও যেহেতু তারা সে পড়ছে না, বাচ্চাটা পড়ছে না, ওই বাড়িতে যে বংশপ্রদীপ আছে সে পড়ছে না, সেই জন্য বাবা মাও আমাদের দেওয়া জিনিসগুলো ব্যবহার করতো না। আচ্ছা, জামা কাপড় দেওয়ার কথাটা তো বললাম, যে ওর ভাইপোকে দিয়েছিল, ওর দাদা বৌদি সেটা পড়তে দেয়নি, দাদা বৌদি হোয়াটসঅ্যাপ করে বলেছিল যে দিবি না বা ওর সাথে কোনো যোগাযোগ কথাবার্তা বলবি না। তারপরেও তো তখনও শতদীপে যাতায়াত ছিল ওই বাড়িতে, ইভেন শতদীপ রাত্রে ওখানেই থাকতো, রাত্রে কেন সারাদিনই থাকতো, সন্ধ্যেবেলা এসে মেয়েকে দেখতে আসতো। তো সে এরকম একবার হয়েছে কি ওর ভাইপোর জন্মদিন ছিল। এবার সেই জন্মদিনে শতদীপের মা শতদীপকে বারবার করে বলেছিল যে ওকে একটা কিছু গিফট দিস, ওকে একটা কিছু গিফট দিস। তখন শতদীপ বলেছিল আমার তো দিতে কোনো সমস্যা নেই, কারণ তার আগেই এই পুজোর ঘটনাটা ঘটে গেছে, আমার দিতে কোনো তো সমস্যা নেই, কিন্তু তারা কি নেবে, বা বাচ্চা মানুষ ও তো নিয়েই নেবে, কিন্তু ওর দাদা বৌদি কি সেটা রাখতে দেবে বা কিছু। তখন তারপরে ওর মার কথা শুনে শতদীপ একটা ওকে দামি পেন কিনে এনে ওকে ওর মার হাতে দিয়েছিল, বলছিল দিয়ে দেওয়ার জন্য, যেহেতু শতদীপের দাদা বৌদি বলেছিল ওর সাথে কোনো কথাবার্তা বা যোগাযোগ রাখতে না, সেই জন্য ওর মার হাতে দিয়েছিল। পরের দিন শতদীপ সকালবেলায় তখনও ওঠেনি, তখন শুনতে পাচ্ছিল যখন ওই পেনটা দিতে ওর মা গেছিল, তখন রীতিমতন দাদার সাথে বিশাল ধস্তাধস্তি। তখন ওর মা বারবার করে বলছিল তুই কি আমাকে মারতে আসবি, মারতে আসবি। কিন্তু ওর মা ভেবেছিল শতদীপ হয়তো ঘুমোচ্ছে, কিছু শোনেনি, কিন্তু সবই শুনেছিল। পেনটা দামি হোক বা বেশি দামি হোক বা কম দামি হোক সেটা কথা না, কিন্তু সেটা গিফট, একটা ভালোবেসে দিয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জিনিসটাই ওর মা দিতে গেছিল। এবার সেখানে বারবার করে ওর দাদা প্রচন্ড অশান্তি ঝামেলা করেছে, ধস্তাধস্তি করেছে। পরে যখন আর পারলো না, ওর মা যখন পারলো না বা ওর দাদাও যখন দেখছে জিনিসটা অতিরিক্ত হয়ে, তখন পেনটা ছুঁড়ে ওর মার মুখে মেরেছিল। আরেকটা জিনিস বলার কথা এখানে, এই যে বললাম না ভালোবাসা ভালোবাসা, আমরা আমাদের বিয়ের পর থেকে যেহেতু আলাদা আলাদাই থেকেছি, কখনো সেরকম কোনো সুযোগ সুবিধা আসেনি যে আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করি। তো এবার ওর মাই আমাদেরকে, যখন আমি বড় মেয়ে হওয়ার জন্য এখানে আসি, জানুয়ারিতে হয়েছে, আর আমাদের অ্যানিভার্সারি ডিসেম্বরে, জানুয়ারি মাসে ও হয়েছে, আর ডিসেম্বর মাসে আমাদের অ্যানিভার্সারি ডেটটা। এবার সেবার ওর মা বারবার করে বলেছিল তোরা তো এখানে থাকিস না, এবার তাহলে অ্যানিভার্সারিটা কর। আমরাও সেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে অ্যানিভার্সারিটা করবো, কি বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে কাছাকাছি তাদের সবাইকে ডাকবো। তো যখন আমরা বাড়িতে সেটা বললাম সবার সামনে যে আমরা অ্যানিভার্সারিটা করতে চাই, এমনকি আমাদের ক্যাটারারের চেনা পরিচিত যে আছে তার সাথে কথাও বলেছিলাম, একটা এস্টিমেটও নিয়েছিলাম কিরকম কি হতে পারে, আর ইনফ্যাক্ট ক্যাটারারের সমস্ত জিনিসপত্র কেনাকাটিও করা হয়ে গেছিল। তখন সেদিন হঠাৎ করে ওর দাদা এসে বললো ওর দাদার এত কাজ, সেদিন ওর দাদা অ্যাটেন্ডই করতে পারবে না অ্যানিভার্সারিটা, আর হচ্ছে সেদিন কোনোভাবেই থাকতে পারবে না। তো অ্যানিভার্সারিটা তো রাতে হতো, আমরা তাও বলেছিলাম ঠিক আছে অ্যানিভার্সারিটা তো রাতে, তুমি সারাদিন যা কাজ করার, কিন্তু সেদিন সে অ্যাটেন্ডই করতে পারবে না। যেই আমরা ক্যান্সেল করে দিলাম, ক্যাটারারকেও না বলে দিলাম, কাজটাও ক্যান্সেল হয়ে গেল, কাজটাও সেদিন হলো না, সেটাও মেনে নিলাম। তারপরে আমার তো এই যে বলছিলাম প্রেশার প্রচন্ড হাই হয়ে যাচ্ছিল। ডাক্তারকে যখন লাস্ট দেখাতে যাই আমি চেক আপে, লাস্টের 2-3 দিন আগে, তখন রেগুলারলি আমাকে চেক আপে থাকতে হয়েছিল ডাক্তারের সাথে। তো তখন আমাকে বলেছিল যে কবে ডেট নিতে চাও, তো 12, 13, 14, 15 জানুয়ারি মাসে এরকম ডেট দিয়েছিল। তো আমরা বাড়িতে এসে সেটা বলেছিলাম, আমার ইচ্ছে ছিল 12 তারিখে বাচ্চাটা হোক।
তো এবার আমরা সেটা বাড়িতে এসে বলেছিলাম, তখন ওর দাদা বলছিল আমার এই দিন কাজ আছে, ওই দিন কাজ আছে, এই দিন হলে পরে যেতে পারবো না, ওই দিন হলে পরে যেতে পারবো না, এরকম করে বিভিন্ন দিনই বিভিন্ন কাজ দেখিয়েছিল। তারপরে একটা ডেট বলো। যাই হোক, আমার তো সেই পরিস্থিতি ছিল না, যখন তখন মানে প্রেশার হাই এর জন্য আমাকে ভর্তি হতে হতো। তো আমি গেলাম ডাক্তার দেখাতে, আমাকে ডাক্তার বললো পরের দিনই ভর্তি হয়ে যেতে। তো সেই হিসাবে একটা 10 তারিখে আমি ভর্তি হয়ে ডেলিভারিটা হয়। এইভাবে দিনের পর দিন চলতে থাকলো। থাকার পরে তো এরকম অশান্তি ঝামেলা আরো বাড়লো, আরো বিভিন্ন কথা নিয়ে আমাদের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলা হয়েছে। এবার বলি আগের এটা তো ডেলিভারির পরে কিছুদিনের কথা, আর কালকে তো আমি গৃহপ্রবেশের কথা, আমার মেয়ের জন্মদিনের কথা এগুলো বলেইছি। হ্যাঁ, কিন্তু ওরা আমাদের দেওয়া জিনিস ইউজ করেনি, কিন্তু ওর মা বাবা যতবার আমার মেয়ের জন্য শতদীপের হাতে টাকা দিয়েছে, আমি কিন্তু সেই টাকা দিয়ে জামা কাপড় কিনে মেয়েকে পরিয়েছি। এবার আপনারাই বলুন, ওর মা সেই জামা কাপড়গুলো কিনে পরানোর পরে ওর মা আমার মেয়েকে দেখতে চেয়েছিল, ওর মাই শুধু দেখতে চেয়েছিল, কিন্তু মা যখনই দেখতে চাইতো তখন সবসময় বলতো যে দাদার খুব মন খারাপ করছে, দাদা দেখতে চাইছে মেয়েটাকে। কিন্তু যদি সত্যি মন খারাপ হতো, দাদা এসে তো নিজেই বলতে পারতো যে মেয়েটাকে নিয়ে আসিস বা, কিন্তু একবারের জন্য সেটা চেষ্টাও করেনি বা বলেওনি। কারণ ওই যে বললাম, তাদের মেন উদ্দেশ্যটা ছিল আমাদেরকে বাড়ির থেকে বের করা, বা আমরা তো বংশপ্রদীপ জন্ম দিতে পারিনি, উত্তরাধিকার সূত্রে কেউ থাকলো না, সম্পত্তিটাই মেন ব্যাপার ছিল। এটা গেল। এবার কিছু আগের কথা বলি। শতদীপ কিছু করেনি, শতদীপ কিছু করতেও না। কিন্তু শতদীপ ফিজিক্যালি না হলে পরে ফিনান্সিয়ালি কি কি করেছে আমি এখানে পয়েন্ট আউট করে বলতে পারি, কিন্তু বলবো না, সেগুলো খুব মিন টাইপের লাগে, মানে চিপ মনে হয়। যদি আমি কারোর জন্য কিছু করে সেটা আমি গলা উঁচিয়ে বলি যে আমি করেছি, সেটা খুব চিপ লাগে, সেজন্য আমি বলবো না। কিন্তু কেউ যদি পরবর্তীতে জানতে চান, আমি সেটাও জানাবো কোথায়, কারণ সবকিছু করা আছে। এবার শতদীপের সাথে বললাম না ওর ভাইপোর কি ধরনের সম্পর্ক ছিল, বা ইয়ে, তো যারা পাড়া প্রতিবেশী বা আশেপাশের লোকজন আছে তারাই জানে সেই জায়গাটা। সেখানে আমার মেয়ে একটা চুলও কিছু পায়নি। ছোট মেয়ের কথা তো ছেড়েই দিন, সে তো কলকাতাতেই হয়েছে, সে তো জানলেও না বুঝলেও না কি জিনিস। কিন্তু বড় মেয়ে, ওই যে বললাম, সবাইকে কিন্তু ফটোতে চেনে, সবাইকে ফটোতে জানে। এমনকি মানে যেটা হয়, ওকে সংস্পর্শটা তো পায়নি। এবার সংস্পর্শ না পেলে পরে ওই ভালোবাসার টানটা যতখানি থাকা দরকার, ফটোতেই ভালোবাসার টানটা আছে। এটা একটা গেল। তারপরে তো এরকম, তারপরে আরেকটা যে ইনসিডেন্ট, আজকে যখন এই কথাগুলো উঠছে তখন বলি, গত বছর যখন প্রথমবার হসপিটালাইজ হয়, প্রচন্ড সিরিয়াস হয়ে আইসিইউতে ভর্তি হয়, দাদা তো খুব ভালোবাসতো মেয়েকে, এমনকি ওই বিছানার বেডে শুয়েও মাকে যখন আমরা দেখতে যাই, আমি যখন মেয়েকে নিয়ে আইসিইউতে ঢুকি, তখন আমার মেয়ের কিন্তু আরো একটা বছর বয়স কম ছিল, তখন 3-3.5 বছর মেয়ের বয়স ছিল। ওইটুকুন বাচ্চাকে নিয়েও আমি আইসিইউতে ঢুকিয়েছি। কিন্তু আমি যখন হসপিটালাইজ ছিলাম, আমি এটা শুনতে পেয়েছি, আমি যখন হসপিটালাইজ ছিলাম তখন নার্সিংহোমে আমার তো এমনি ডেলিভারি হয়েছে, আমি তো কোনো সিরিয়াস পেশেন্ট ছিলাম না সেই টাইমে। যখন ওই বাড়ির যে বংশপ্রদীপ যে বাচ্চা আছে তাকে নিয়ে যাওয়ার কথা, তার তখন অলরেডি 8-9 বছর বয়স, বা তারও বেশিও হতে পারে। তো তাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, তখন অত ছোট বাচ্চাকে নিয়ে হসপিটালে ঢুকবে, সেটা তার মার একটু অবজেকশন ছিল, ওই একটু কি ভালোই অবজেকশন ছিল। তারপরে হয়তো বাড়ির লোকজন বলার পরে তাকে একদিনে নিয়ে গেছিল তার বোনকে দেখানোর জন্য। যাই হোক, এগুলো অনেক কথা। এবার গত বছর যেটা কথা বলছেন, আইসিইউতে যখন ভর্তি ছিল, তখন যখন আমি বাচ্চাটাকে নিয়ে গেলাম, ওর মা ওই বেডে শুয়েও বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাস, বাড়িতে আসিস। দাদা খুব বাচ্চাটাকে দেখার জন্য উথাল পাথাল করে, সেখানে ওর দাদা বাবা সবাই সামনে দাঁড়িয়েছিল। আমার মেয়েটা, বাচ্চাটা তো ওই বাড়ি, সরকার বংশের রক্ত ওর গায়ে। এবার ওর দাদা যদি আমাকে এসে ডাইরেক্টলি বলতো যে বাচ্চাটাকে একটু দে, আমি কি তাকে দিতাম না, বা মুখের উপর অসম্মান করতো, সে ডাইরেক্টলি আসে বলেনি। তার শালি এসে আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে তার কোলে দিয়েছিল। কোলে দেওয়ার পরে তাহলে পরে বলুন যে আমি যে কথাগুলো বলছি, কতখানি মনের মধ্যে দুঃখ চাপা থাকলে পরে এই কথাগুলো বলা যায়। তারপরেও অনেক পারিবারিক অশান্তি ঝামেলা আছে, সেগুলো না হয় আস্তে আস্তে বলবো। আমাদেরকে না জানিয়ে আর কি কি হয়েছে গত বছর, তাহলে আরো কিছু ইনসিডেন্টের কথা বলবো। গত বছর যখন ফার্স্ট ওর মা অসুস্থ হয়, তখন তাকে চেন্নাই নিয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি এসছিল, এমনকি নিয়েও যাওয়া হয়েছিল। তো তখন ওই বাড়ির যে বাকি দুজন আছে, তাদের কোনো সমস্যার কারণে চেন্নাই নিয়ে যাওয়াটা বারবার করে ডিলে হচ্ছিল। শতদীপ তো কিছু করে না। যখন শতদীপের কান অব্দি পৌঁছলো, সেটাও আত্মীয় মারফত পৌঁছলো যে চেন্নাই নিয়ে যেতে হবে তোর মাকে,
তোর মা খুব অসুস্থ, তখন শতদীপ কিন্তু কোনো কিছু চিন্তা না করে বলেছিল ঠিক আছে আমি এত তারিখে যাচ্ছি, কারণ শতদীপের তো কলকাতায় একটা সংসার আছে, আমি এত তারিখে যাচ্ছি, আমি চেন্নাই নিয়ে যাচ্ছি। তার আগে 1.5 মাস 2 মাস ধরে এই চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনাই চলছিল, কিন্তু চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছিল না। যেই মাত্র শতদীপ বললো যে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, আমি মাকে চেন্নাই নিয়ে যাচ্ছি, তার 2 দিনের মাথায় চেন্নাই নিয়ে যাওয়া হলো। সে টাইমেও শতদীপকে কিছু জানানো হলো না যে সত্যি চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে। যখন ও বাড়িতে ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো যে মার ফোন কেন লাগছে না বা কেন, তখন ওর বাবা উল্টো কথা বললো যে ও বলে কোনো খোঁজ খবর না। কিন্তু তার কয়েকদিন আগেই ওর বাবার সাথে এটা কথা যে চেন্নাই ওই নিয়ে যাবে। সেটা যে মাত্র পর্যন্ত বাড়ির বাকি দুজন জানলো, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি চেন্নাই নিয়ে গেল। এরকম তো আরো কিছু ইনসিডেন্ট আছে। এই যে সম্পত্তি, কালকে আমি একটা দিচ্ছিলাম না যে সম্পত্তির জন্য সমস্ত কিছু ঝামেলা গন্ডগোল, উত্তরাধিকার থাকলো না, কেন বের করে দেওয়া হয়েছিল, এরকম বহু জিনিস হয়েছে যেটা মানে আমাদের না জানি। শতদীপ আমার তরফ থেকে হয়তো কোনো উত্তরাধিকার থাকলো না, কিন্তু শতদীপ তো ওই বাড়ির বায়োলজিক্যাল একজন, তার যথেষ্ট অধিকার আছে। কিন্তু এরকম কত কিছু না জানিয়ে হয়েছে, সেই জিনিসগুলো না হয় আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলবো আমি, এই যে পারিবারিক অশান্তি আমি এরকম ভাবে সবার সামনে বলছি, পরিবারের অশান্তি একদিন না একদিন ঠিক হবে। আমরাও এই আশায় ছিলাম, আমরাও ভেবেছিলাম যে পরিবারের অশান্তি একদিন না একদিন ঠিক হবে, আমে দুধে মিশে যাবে। সেখানে সেখানে সেই কথা ভেবেই আমার তো বিয়ে হয়েছে 8 বছর, 2016 সালের ডিসেম্বরে বিয়ে হয়েছে। আমার প্রচুর জিনিসপত্র, শাড়ি সায়া যা যা থাকে মেয়েদের, সেগুলো ওখানে আছে। আমার বিয়ের বাসন কোসন, তারপরে আমার বিয়েতে আরো আমার বাড়ি থেকে যা যা জিনিস দিয়েছিল সেগুলো সব ওখানে আছে। এই যে 4-4.5 বছর ধরে অশান্তি ঝামেলা এগুলো হয়েছে না, কোনোদিনও হিসেব মিলিয়ে আমি ওই বাড়িতে যাইও নি, বা শতদীপকেও কোনোদিনও সেভাবে, হ্যাঁ আমি শতদীপকে বলেছি 2-1 বার যে ওই বাড়িতে যখন যাচ্ছে না, অ্যাটলিস্ট তুমি তোমার জিনিসগুলো না আনলে পারো, আমার কিছু জিনিস যেগুলো আছে বিয়েতে পাওয়া, মানে আমার বাবা মা যেগুলো আমাকে দিয়েছিল বা আমি বিয়েতে যেগুলো গিফট পেয়েছিলাম সেগুলো তো অন্তত নিয়ে আসতে পারো। কিন্তু শতদীপ বলেছিল ঠিক আছে আছে যখন থাক, অন্তত ওখানে আছে, এটা তো আমার মাথায় আছে যে না আমার বাড়িটা এখনো আমার আছে। যদি ওই জিনিসগুলো বের করে নিয়ে আসে তাহলে পরে তো আর ওই বাড়ির সাথে কোনো রকম কিছুই থাকলো না আমার। এই কথাটা শতদীপ বলেছিল। তো ওর সেন্টিমেন্টের জায়গায় আমিও কখনো ব্রেক করতে চাইনি, সেজন্য ওকে আমি কখনো জোরও করিনি যে ওই জিনিসগুলো আমাকে এনে দিতেই হবে বা তুমি গিয়ে নিয়ে আসবে, একদম হিসেব মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবে। যে কটা জিনিস ঠিক আছে ভগবান যদি চায় আমি পরবর্তীতেও করে নিতে পারবো, কিন্তু তাও ওগুলো তো আমারও একটা স্মৃতি, আমার বিয়ের জিনিস। কিন্তু আমি কিন্তু সেই জিনিসগুলো চাইতে ওই বাড়িতে ইভেন এখনো আছে, চাইতে যাইনি বা কখনো বলিও নাই। সেটাই আমরা ভেবেছিলাম হয়তো পরিবারটা ঠিক হয়ে যাবে, দুটো পরিবার মিলে যাবে, কিন্তু সেই জিনিসটা যারা চায়নি প্রথম থেকেই, যারা চায়নি যে ওখানে গিয়ে কোনো একটা অধিকার ও ফলাক বা ওর অধিকার থাকুক, তারা একদম করে দেখিয়েছে। এমনকি শেষ দিন সবাইকে বুঝিয়ে দিয়েছে যে কিরকম পরিস্থিতিতে বাড়ির থেকে সবাইকে বের করাটাই তাদের মেন ইন্টেনশন।